আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনীতিতে আগমন ছিল পারিবারিক ঐতিহ্যেরই ধারাবাহিকতা। তবে তিনি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করেননি, বরং তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই তার রাজনৈতিক উত্থান শুরু হয়। দলের মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক দ্রুতই তাকে দলীয় কাঠামোর কেন্দ্রে নিয়ে আসে এবং এক সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব নিয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। 2007 সালের বহুল আলোচিত 1/11 এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পর্বের সূচনা হয়। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দ্বারা তিনি গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়। জেলে থাকাকালীন তার উপর যে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, তাতে তার মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে ওঠে। দীর্ঘ কারাবাস ও নির্যাতনের শিকার হয়ে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পান। কার্যত অসুস্থতার অজুহাতে তাকে এক প্রকার দেশ ত্যাগে বাধ্য করা হয়। 2008 সালের সেপ্টেম্বর থেকে তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন, যেখানে থেকেই তিনি বিগত 1.5 দশক ধরে দল ও আন্দোলনকে নেতৃত্ব দিয়ে আসছেন। দেশ থেকে বহু দূরে নির্বাসিত জীবন কাটালেও তারেক রহমান কখনোই বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ, ভার্চুয়াল কনফারেন্স এবং দলীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে তিনি বিএনপিকে সুসংগঠিত ও চাঙ্গা করে রাখেন। সরকারের দমন পীড়ন সত্ত্বেও তারই দূরদর্শী ও প্রবাসী নেতৃত্বই দলটিকে টিকে থাকতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার অংশগ্রহণে সংগঠিত গণ অভ্যুত্থান, যা আওয়ামী লীগ সরকারের পতনের প্রধান কারণ, তাতে তারেক রহমানের ভূমিকা ছিল অত্যন্ত কৌশলগত ও সুদূরপ্রসারী। লন্ডন থেকে নিয়মিত দিক নির্দেশনা ও পরামর্শের মাধ্যমে তিনি এই আন্দোলনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তিনি কখনোই এই সাফল্যের কৃতিত্ব এককভাবে নিতে চাননি। তিনি স্পষ্ট করে বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নন। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি এই বিশাল অর্জনকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন এবং একে কোনো দলীয় মোড়ক দিতে অস্বীকৃতি জানান। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন দেশকে একটি নতুন ক্রান্তিকাল অতিক্রম করতে হচ্ছে, তখন তারেক রহমানের বক্তব্য ছিল অত্যন্ত পরিপক্ক, দূরদর্শী এবং প্রতিশোধ পরায়ণতার ঊর্ধ্বে। এই নাজুক পরিস্থিতিতে তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন কোনো ধরনের প্রতিশোধ বা সহিংসতায় জড়িয়ে না পড়ে, বরং ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণ করে। তিনি তার নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে যেতে এবং তাদের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে দৃঢ় নির্দেশনা দেন। তিনি ঘোষণা করেন, নতুন যাত্রা শুরু হয়েছে, কিন্তু এই পথে ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি। এই সময় তার ব্যক্তিগত আবেগ ঘন একটি বক্তব্য লক্ষ লক্ষ মানুষকে গভীরভাবে স্পর্শ করে। দীর্ঘ নির্বাসিত জীবন ও তার পারিবারিক ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আমি রেখে এসেছিলাম আমার পিতার স্মৃতি বিজড়িত বাড়ি, সুস্থ মাকে রেখে গিয়েছিলাম, ছোট ভাইকে রেখে গিয়েছিলাম। এই বক্তব্য একদিকে যেমন তার দীর্ঘ পারিবারিক ত্যাগের চিত্র তুলে ধরে, তেমনি দেশের প্রতি তার অবিচল দায়বদ্ধতা এবং নির্বাসিত জীবনের বেদনাকেও প্রতিফলিত করে। দীর্ঘ সংগ্রামের পর এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।